শেক্সপিয়ারের রিচার্ড দ্য সেকেন্ড নাটকে রাজা রিচার্ডের সেই বিখ্যাত উক্তি, এতদিন আমি সময় নষ্ট করেছি আর এখন সময় আমায় নষ্ট করছে। শেক্সপিয়ার ভারতীয় ভোট রাজনীতি নিয়ে নাটক লিখলেও নিশ্চয়ই এই সংলাপই আরেকবার লিখতেন, তার কারণ জনমতের নাগাল পাওয়ার জন্য কেউ সময় নষ্ট করতে চাইছে না, আর একেবারে দৌড় চলছে চারপাশে। আর সেই জনমতের আভাস পাওয়ার চেষ্টা চলে এই সমীক্ষার মাধ্যমে। আজও দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষায় সেই চেষ্টাই করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন রাজ্যের কত শতাংশ ভোটার? নরেন্দ্র মোদীর পারফরমেন্স নিয়ে কি ভাবছেন এ রাজ্যের মানুষ? এই নানা প্রশ্ন রাখা হয়েছে রাজ্যের ভোটারদের কাছে। কি বলছে সমীক্ষা দেখাবো আপনাদের। পাশাপাশি বুধবার থেকেই রাজ্যে শুরু হয়ে যাচ্ছে হাই প্রোফাইল প্রচার। উত্তরবঙ্গে প্রচার যুদ্ধে মুখোমুখি নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, একই দিনে কয়েক মিনিটের ব্যবধানে। শিলিগুড়িতে আর কলকাতা ব্রিগেডে মোদীর সভা, আর কোচবিহারের দিনহাটায় প্রচার সভা মমতার। কিন্তু শুরুতেই আসুন দেখি কি বলছে দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষা। সমীক্ষকরা প্রশ্ন রেখেছিলেন, মোদী সরকারের কাছে এয়ার স্ট্রাইক সংক্রান্ত প্রমাণ পেশের দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কি এই দাবির সঙ্গে একমত? কি বলছেন রাজ্যের মানুষ? একমত এই দাবির সঙ্গে এমনটা বলেছেন 32% মানুষ। একমত নন এমনটা বলেছেন 38% মানুষ। জানি না বা বলতে পারবো না 30%। পরের প্রশ্ন ছিল, তৃণমূল থেকে নেতাদের দলে নিলে বিজেপি এ রাজ্যে কি আরও ভালো ফল করবে? আরও ভালো ফল করবে এমনটা মনে করছেন 28% মানুষ। এমনটা মনে করছেন না, তারা মনে করছেন না যে তৃণমূল থেকে নেতা নিলেই বিজেপির ফল ভালো হবে 39% মানুষ। জানি না বা বলতে পারবো না বলছেন 33% মানুষ। যারা ভোটের মুখে দল পাল্টাচ্ছেন তারা কি নিছক ক্ষমতালোভী, নাকি তাদের দল বদলের পেছনে ন্যায্য কোনো কারণ রয়েছে? তাদের নিছক ক্ষমতালোভী মনে করছেন এ রাজ্যের 36% মানুষ। তাদের দল বদলের পেছনে ন্যায্য কারণ আছে মনে করছেন 28% মানুষ। জানি না বা বলতে পারবো না বলছেন 36% মানুষ। দলীয় স্বার্থ ভুলে সমস্ত বিরোধী দল জোট বাঁধলে কি মোদী সরকারকে হারানো সম্ভব? এই ছিল প্রশ্ন। এ রাজ্যে 37% মানুষ মনে করছেন হ্যাঁ, মোদী সরকারকে হারানো সম্ভব যদি বিরোধীরা একসঙ্গে জোট বাঁধে। না, জোট বেঁধেও মোদী সরকারকে হারানো সম্ভব না এমনটা মনে করছেন 24% মানুষ। জানি না বা বলতে পারবো না বলছেন 39% মানুষ। 5 বছরে নরেন্দ্র মোদীর, ব্যক্তি নরেন্দ্র মোদীর পারফরমেন্স কেমন? খুব ভালো বলছেন 19% মানুষ, ভালো বলছেন 24% মানুষ, মোটামুটি বলছেন 38% মানুষ, খারাপ মনে করছেন 11%, খুব খারাপ মনে করছেন 3%, জানি না বা বলতে পারবো না বলছেন 5% মানুষ। আর এবার সরকারের পারফরমেন্সে আসবো। গত 5 বছরে এনডিএ সরকারের পারফরমেন্স কেমন? খুব ভালো বলছেন 13%, ভালো বলছেন 30%, মোটামুটি বলছেন 35%, খারাপ বলছেন 12%, খুব খারাপ মনে করছেন 5% মানুষ, এবং জানি না বলতে পারবো না বলেছেন এ রাজ্যের 5% মানুষ। পরের প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক পারফরমেন্স কেমন? মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স খুব ভালো মনে করছেন 30% মানুষ, ভালো মনে করছেন 34% মানুষ, মোটামুটি মনে করছেন 22% মানুষ, খারাপ মনে করছেন 8% মানুষ, খুব খারাপ মনে করছেন 3%, জানি না বা বলতে পারবো না মনে করছেন 3% মানুষ। আর এবার তৃণমূল সরকারের, সামগ্রিকভাবে তৃণমূল সরকারের পারফরমেন্স গত 5 বছরে কেমন? খুব ভালো মনে করছেন 21% মানুষ, ভালো মনে করছেন 36% মানুষ, মোটামুটি মনে করছেন 24% মানুষ, খারাপ মনে করছেন 9% মানুষ, খুব খারাপ মনে করছেন 4%, জানি না বলতে পারবো না 6%। রাজ্যের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যাগুলো কি? সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন আমরা রেখেছিলাম। সমীক্ষকদের কাছে যাদের কথা হয়েছে তারা বলছেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের সবথেকে বড় সমস্যা বেকারত্ব, এমনটা মনে করছেন 32% মানুষ। দুর্নীতি সবথেকে বড় সমস্যা, এমনটা মনে করছেন 17% মানুষ। এবং মূল্যবৃদ্ধি সবথেকে বড় সমস্যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে মনে করছেন 16% মানুষ। আর এবার সেই প্রশ্ন, প্রধানমন্ত্রী পদে কাকে দেখতে চান? পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যোগ্যতম প্রার্থীকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্যতম প্রার্থী মনে করছেন এ রাজ্যের 44% মানুষ। আবার বলছি, এই সমীক্ষা কিন্তু দ্য নিয়েলসন কোম্পানি করেছে এ রাজ্যের মানুষের ওপর। নরেন্দ্র মোদীকে যোগ্যতম প্রার্থী মনে করছেন 27% মানুষ, এবং রাহুল গান্ধীকে যোগ্যতম প্রধানমন্ত্রী মনে করছেন 11% মানুষ। আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে 44% রাজ্যবাসী,
27% যাদের সঙ্গে সমীক্ষকদের কথা হয়েছে তাদের মধ্যে 27% মানুষ নরেন্দ্র মোদীকে যোগ্যতম প্রার্থী মনে করছেন, রাহুল গান্ধীকে 11% মানুষ যোগ্যতম প্রার্থী মনে করছেন। আমি আলোচনার এই পর্বে চেস ক্লকের ফরম্যাটে ডেকে নেব সুমন বন্দ্যোপাধ্যায় এবং প্রণয় রায়কে। প্রথম সুমনবাবুর কাছে যাব। সুমনবাবু, নিঃসন্দেহে আপনাদের পক্ষে স্বস্তির যে 44% এ রাজ্যের মানুষ, যেটা সার্ভে অনুযায়ী যথেষ্ট বড় একটা পার্সেন্টেজ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন। কিন্তু উদ্বেগের যে অংশটা সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর পারফরমেন্স মোটের ওপর ভালো এরা মনে করছেন 81% মানুষ, এ রাজ্যের মানুষ। কিন্তু খুব ভালো 19%, ভালো 24%, মোটামুটি 38%, তিনটে ফিগার জুড়লে 81 আসছে। আর গত 5 বছরে খারাপ বলছেন মোদী সরকারের ভূমিকা 11%, খুব খারাপ বলছেন 3%, দুটো মিলে 14%। আপনার সময় শুরু এখন। না, আপনি দেখবেন যে আপনাদের সমীক্ষা অনুযায়ী মানে 55%, 44% মমতা বন্দ্যোপাধ্যায়কে, 11% রাহুল গান্ধী, তার মানে 55% মোদীকে চাইছে না, 27% শুধুমাত্র মোদীকে চাইছে। আর আপনি দেখবেন পারফরমেন্সেরও নিরিখে দেখবেন এনডিএ সরকারের যে পারফরমেন্স, তাতে দেখবেন ভালো, মানে মোটামুটি কিন্তু শুধু পশ্চিমবঙ্গে সাধারণভাবে ধরুন 96 সালে যারা বামফ্রন্টের বিরোধীও তারা অনেকে চেয়েছিলেন যে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হন। কিন্তু ব্যাপার হচ্ছে কিন্তু কাজ করে, এটা বাঙালি কাজ করেনি, আমি সেটাই বলছি। আর একটা জিনিস হচ্ছে যে দেখবেন যে মানে মোটামুটি থেকে খারাপ, খুব খারাপ, এই যে পার্সেন্টেজটা, এটা কিন্তু এনডিএ সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু 56%, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পারফরমেন্স 36%। ফলে একটা জনমতের পরিষ্কার রিফ্লেকশন আছে। আমি অন্য জায়গাটা নিয়ে ভাবছি যে যদি ধরুন আগামী দিনে বিজেপি সরকার কেন্দ্রে তৈরি হয়, তাহলে কোন জায়গাগুলোতে অসুবিধা জায়গা তৈরি হবে। আমি সব থেকে দুঃখের যে জায়গাটা দেখলেন যে বাংলার মানে বিজেপি এতটাই বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী যে বিজেপির এই যে প্রধানমন্ত্রীর সভা, সেই প্রধানমন্ত্রীর সভার ডেকোরেটর ঝাড়খণ্ড থেকে আসছে, দিল্লি থেকে আসছে। আমি বলছি ওই ডেকোরেটরই যদি কলকাতা থেকে আসতো বা রাজ্য থেকে আসতো, মানে ওই টাকাটাই রাজ্যের ব্যবসায়ীরা পেতেন। দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ, যে মূলত দেখবেন যে বিজেপির যে গেম প্ল্যানটা, সেই গেম প্ল্যানে যদি আগামী দিনে কোনো বিজেপির এমপি হয়, সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে দিল্লি থেকে পরিচালিত হবে। অর্থাৎ তারা কিন্তু দিল্লিতে প্রধানমন্ত্রীর মানে বিজেপির যে বক্তব্য, সেই বক্তব্যের বাইরে কথা বলতে পারবেন না। কিন্তু বাংলাতে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কোনো মানে সেই তৃণমূল কংগ্রেসের এরা এতদিন ধরে যে মানে অভিযোগগুলো তুলতে পেরেছিলেন বা যেভাবে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে পেরেছিলেন, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে মানে তার গুরুত্ব, বাঙালি সেন্টিমেন্টের কাছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তৃতীয়ত যে জিনিসটা আমি বলছি, যে আপনি দেখবেন যে হঠাৎ করে আজকে সিইওর বিরুদ্ধে তারা আপত্তি জানিয়েছে রাজ্য বিজেপি, এবং তারা সব থেকে বড় পয়েন্ট, আমি কোন জায়গাতে প্রাক্তন ডিজি বিএসএফ তাকে আসতে দেওয়া হয়নি, মানে তাকে আসতে দেওয়া হয়নি, এটা হচ্ছে রাগ আরএসএস এর অনুষ্ঠানে গেছে। একদম সিইওর ঘটনায় যে তাকে আবার তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে পাঠানো হয়েছে, মানে সিইওর ঘটনায় আমি আসবো সুমনবাবু। আপাতত আপনার সময় শেষ। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো বিশাখাপট্টনমে বিরোধীদের সভা কি হলো সেখানে, দেখো। নিজের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনী সভা করবেন ৩রা এপ্রিল, কিন্তু তার ৩ দিন আগে নজিরবিহীনভাবে তিনি প্রচার শুরু করলেন ১৩০০ কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশ থেকে, তাও আবার চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টির প্রার্থীর সমর্থনে। ए टू जेड बीजेपी का खिलाफ वोट दो, आंध्र प्रदेश में चंद्रबाबू को दो। हम लड़ने के लिए तैयार है, हम मरने के लिए तैयार है। बीजेपी को हम नहीं आने दूंगा, हम नहीं आने दूंगा, हम नहीं आने दूंगा। और उसका जो दोस्त है उसको भी नहीं। তৃণমূল নেত্রীর এই কৌশলে কিছুটা অবাক হয়েছেন অনেকেই, যদিও পর্যবেক্ষকদের একাংশের মতে এর নেপথ্যে সুচিন্তিত ভাবনা রয়েছে। আর তা হলো বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে কাছাকাছি নিয়ে আসা এবং সরকার গঠনের সুযোগ এলে সেই জোটের নির্ণায়ক ভূমিকা নেওয়া। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপি বিরোধী যে আঞ্চলিক দলগুলি নিজের রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট না করে একা লড়ছে, তাদেরকেই এক মঞ্চে নিয়ে আসার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাদ দিয়ে জোট করেছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি, দিল্লিতে একা লড়ছে আম আদমি পার্টি, অন্ধ্রে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেনি তেলুগু দেশম পার্টি, তেলেঙ্গানায় টিআরএস এবং উড়িষ্যায় বিজু জনতা দলও একাই লড়ছে। এছাড়াও রয়েছে আরজেডি, ডিএমকে কিংবা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো আঞ্চলিক শক্তি, যারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে কিংবা জোট বাঁধতে চললেও ভোটের ফল ঘোষণার পর কি করবে তা জোর গলায় কেউ বলতে পারবে না। আর এই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি 42টি আসনে লড়ছেন, মায়াবতী উত্তরপ্রদেশে 38টি আসনে লড়ছেন, সমাজবাদী পার্টি লড়ছে 37টি আসনে, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু টিডিপি 25টি আসনে লড়ছে,
আরেক হেভিওয়েট আঞ্চলিক শক্তি ডিএমকে তামিলনাড়ুর পুরীটি আসনে লড়ছে। উড়িষ্যায় বিজেডি 21টি আসনে এবং তেলেঙ্গানায় টিআরএস 17টি আসনে লড়ছে। পর্যবেক্ষকদের মতে যত বেশি আসন নিয়ে তৃণমূল দিল্লি যাবে, সরকার গঠনের ক্ষেত্রে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাদের ভূমিকা। পর্যবেক্ষকদের একাংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই বুঝতে পারছেন কংগ্রেস এবং বিজেপি দুই বড় শক্তি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি না গেলে আঞ্চলিক দলগুলির সামনে বড় সুযোগ তৈরি হবে এবং সেক্ষেত্রে আসন সংখ্যার নিরিখে নির্ণায়ক ভূমিকা নেওয়ার সুযোগ আসতে পারে তার সামনে। তাই এখন থেকে আঞ্চলিক দলগুলির পাশে দাঁড়িয়ে তাদের একজোট রাখার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও বিজেপি এই কৌশলে কোনো গুরুত্বই দিতে নারাজ। নিজের রাজ্যে তার কিছু বলার নেই, কিছু বেঁচে নেই। অন্ধ্রপ্রদেশ ওনার ভালো লেগেছে, তো অন্ধ্রপ্রদেশেই আগামী দিনে থাকুন। এ রাজ্যে রাজনীতি করার ওনার সময় শেষ হয়ে গেছে। কংগ্রেস আর কেজরিওয়াল দল গড়বে, এই গড়বে, কত লম্ফচম্প শুনলেন, কি হলো লাস্টে? এখানে কংগ্রেস সিপিএম তারা দল গড়বে, এখন আলাদা আলাদা লড়ছে, কি হলো তাতে? এই সমস্ত শক্তি আগাছায় পরিণত হয়েছে, মানুষ আগাছা পরিষ্কার করবে। অন্যদিকে কংগ্রেসেরও দাবি সরকার গঠনে মুখ্য ভূমিকা নেয় বড় দলই। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করার ইলেকশন, সারা ভারতবর্ষের ইলেকশন। এখানে রিজিওনাল পার্টি শক্তিশালী হোক আপত্তি নেই, কিন্তু ন্যাশনাল পার্টি ছাড়া দেশ শাসন হয় না। এটা অতীতেও বহুবার প্রমাণ হয়েছে, ভবিষ্যতে প্রমাণ। 10 দিন পরে শুরু হবে লোকসভা ভোট। শেষমেশ কি হবে তা বোঝা যাবে ভোটের ফলে। এবিপি আনন্দ। আমি প্রণয়বাবুর কাছে আসবো। প্রণয়বাবু, এসপি, বিএসপি, বিজেডি, আপ, তৃণমূল, টিডিপি, এই আঞ্চলিক শক্তিগুলো প্রত্যেকে আলাদা আলাদা লড়াই করছে এবং যে যার রাজ্যে যথেষ্ট শক্তিশালী, অন্তত বেশ কিছু আসন পাওয়ার কথা। আপনারা সমস্ত আক্রমণের মূল ফোকাসে রেখেছেন রাহুল গান্ধীকে, কিন্তু এইরকমও তো একটা সম্ভাবনা আছে যে আঞ্চলিক শক্তিগুলো সব মিলিয়ে একটা 150 আসনের কাছাকাছি কোনো ফিগারে গেল এবং কংগ্রেস কার্যত বাধ্য হলো বাইরে থেকে সমর্থন দিতে এই অবিজেপি সরকার করার স্বার্থে। তো সেক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে স্ট্র্যাটেজিটা কি হবে? আঞ্চলিক দলগুলো 50-50, মানে যতটা ওয়েটেজ আপনারা রাহুল গান্ধীকে দিচ্ছেন, এই আঞ্চলিক দলগুলোকেও কি সেই রকম দেবেন? আপনার সময় শুরু এখন। দেখুন, 2014 সালের যে নির্বাচন ছিল আর 2019-এ যে নির্বাচন হতে চলেছে, বিজেপি বিরোধী শক্তির মধ্যে খুব বেশি কিছু ফারাক নেই। ফারাক দুটো জায়গাতেই আছে। সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু আগে এনডিএতে ছিল না, একক সংখ্যাগরিষ্ঠতা আসার পরে চন্দ্রবাবু নাইডু গিয়ে এনডিএর মধ্যে ঢুকেছিলেন। নীতিশ কুমার তখন বাইরে ছিলেন, নীতিশ কুমার আবার এনডিএতে এসছেন। তো সামগ্রিকভাবে চিত্রটা কিন্তু 2014 থেকে খুব বেশি আলাদা নেই। আপনারা প্যাকেজেই যেটা দেখালেন যে এই যে আঞ্চলিক দলগুলো মূলত হচ্ছে যে বার্গেনিং করা, যে যখন ক্ষমতায় যদি মূল পার্টি যদি কিছু ক্ষমতার সিট কম পায়, কার সাথে বার্গেনিং করবে? তারা কংগ্রেসের সাথে যাবে না বিজেপির সাথে যাবে, সেটা বড় কথা না। নীতি নেই, আদর্শ নেই, যে করেই হোক তাদের দলের প্রাধান্য বজায় রাখতে হবে, বার্গেনিং করে কিছু আনা যায়। আর এইভাবে অতীতের যতগুলো সরকার তৈরি হয়েছে, ভারতবর্ষের মানুষ দেখেছে যে দেশে অস্থিরতা হয়েছে এবং সেই সরকার স্টেবল হয়নি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 5 বছরে যে স্টেবল গভর্নমেন্ট এসছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 5 বছরে যে উন্নয়ন হয়েছে, মানুষ আজকে বুঝতে পারছে। অনেকে বলছেন 19-এর ভোটটা হ্যাঁ মোদী না মোদী। না, অবশ্যই তার কারণ হচ্ছে দীর্ঘদিন পরে ভারতবর্ষের মানুষ দেখতে পেরেছে যে প্রধানমন্ত্রীর পদের গুরুত্ব কি, আর প্রধানমন্ত্রীর ইচ্ছাশক্তি থাকলে দেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, দেশের অর্থনৈতিক উন্নতি কোথায় নিয়ে যাওয়া যায়, দেশের বিদেশ নীতিকে কোথায় নিয়ে যাওয়া যায়। পাকিস্তানের ভিতরে গিয়ে আক্রমণ করে আসার পরেও আন্তর্জাতিক কোনো রকম প্রতিবাদ হয় না। এটা একমাত্র একটি শক্তিশালী প্রধানমন্ত্রী হলেই সম্ভব। তো এই যে ইকুয়েশনটা 2014-তে যেটা প্রতিশ্রুতি ছিল, 2019-এর সেটা বাস্তব রূপায়ণ, এবং শুধু বাস্তব রূপায়ণ নয়, চৌকিদার কিভাবে দেশকে সামলে রাখতে পারে তার উদাহরণ ভারতবর্ষের মানুষ দেখেছে। ভারতবর্ষের মানুষ এটা বুঝতে পারছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এবারের যে ভোটটা হবে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এর পক্ষে দেশের মানুষ ভোট দেবে। নিশ্চিত থাকুন,
যতগুলো আঞ্চলিক দল আছে তারা যে স্বপ্ন দেখছেন সংখ্যা কমে যাবে, সংখ্যা কমবে না। এবারে আমাদের লক্ষ্য আপনার স্লোগান, 400 পার। আপনাকে ধন্যবাদ, আপনার সময় শেষ, আপনার দুজনকেই ধন্যবাদ। আপনার স্লোগানটাকে একটু ঘুরিয়ে বলা যায় যে বিরোধীরা চেষ্টা করছে যে আপনাদের ক্ষমতায় পৌঁছানোর রাস্তাটাকে কার্যত নামুমকিন করে দিতে। সম্ভব কিনা সময় বলবে। আপাতত আমার পরের দুই বক্তা বিশ্বনাথ চক্রবর্তী এবং ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে ডেকে নেব এবং আপনাদের দেখাবো আজকে খানিকক্ষণ আগে সুমনবাবু যেটা রেফার করলেন যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বৈঠক ছিল, বিজেপি কি আপত্তি তুলল। তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি রাজ্যে ভোট পরিচালনার শীর্ষে। সেই আরিজ আফতাবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য বিজেপি। বাংলায় আসা বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে সোমবার বৈঠকে সিইও সম্পর্কে তাদের অবস্থানের কথা জানালো বিজেপির প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধিরা দাবি করেন সিইওর সামনে তারা কোনো কথা বলবেন না। সূত্রের দাবি এরপরই বৈঠক ছেড়ে বেরিয়ে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আমাদের মনে হয়েছে বাংলার মানুষের এটা পারসেপশন যে বাংলার মুখ্য নির্বাচন আধিকারিক তিনি পার্টিশান, তিনি নিরপেক্ষ নন। ওনার সামনে যেটাই বলবো সেটাই উইদিন 2 মিনিটস এটা রাজ্য সরকারের কাছে এবং তৃণমূলের কাছে রিলে হয়ে যাবে। হ্যাঁ, উনি ছিলেন না সেই সময়। এর আগেও সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। এটা লোকে বলছে যে সিও অফিস হ্যাজ বিন somehow or rather managed by the লোকাল গভর্নমেন্ট, সুতরাং ওখানে যাওয়া না যাওয়ার সমান। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপির অঙ্গুলি খেলনে রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চলছে বলে অভিযোগ তৃণমূলের। এখানে বেশ কিছু রাজনৈতিক দল স্পেশালি বিজেপি তারা যেন ইলেকশন কমিশন এবং প্যারামিলিটারি ফোর্স যেমন সেন্ট্রাল ফোর্সকে তারা চালাচ্ছে, একেবারে ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। এগুলো রাজনৈতিক সংস্কৃতি বিরোধী। যদিও বিজেপির অভিযোগের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, কেউ কোনো বক্তব্য রেখেছেন সেটা তার বিষয়। মুখ্যমন্ত্রীর ধর্ণা প্রসঙ্গও এদিন তোলে বিজেপি। কয়েকদিন আগে ধর্নায় বসে যারা প্রমাণ করে দিয়েছেন আমরা তৃণমূলের লোক, তাদের হাতে ভোট কি করে নিরপেক্ষ অবাধ হওয়া সম্ভব। কুচবিহারে এবং আলিপুরদুয়ারে 11 তারিখে ভোট। কুচবিহার আলিপুরদুয়ারের কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত নেই, এখনো রুট মার্চ হচ্ছে না। এদিন তৃণমূল বিজেপি ছাড়াও কংগ্রেস ও বাম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রতি বিজেপির অনাস্থা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বনাথবাবু, বিবেক দুবে বলেছেন যে এ রাজ্য সমস্যা সংকুল, কোনো সন্দেহ নেই তাতে। আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর অফিসে বৈঠক, সেই সিইও যদি থাকেন তাহলে বিজেপির প্রতিনিধি দল বলছেন, মুকুলবাবু বলছেন যে তিনি ইম্পার্শিয়াল নন, তিনি ঘর ছেড়ে বেরিয়ে আসেন। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এ তো রাজ্য নির্বাচন কমিশন নয়, দিল্লির নির্বাচন কমিশন, যার নেতৃত্বে এ রাজ্যে ভোট হবে, তার ওপর যদি কোনো দল, দিল্লির শাসক দল, তারাই ভরসা রাখতে পারছে না, তাহলে তো ভোটার কি বুঝবেন যে গোড়ায় গন্ডগোল, কোথায় সমস্যা? এটা কোথায় দৃষ্টিভঙ্গির সমস্যা নাকি সত্যি সত্যি সমস্যাটা আছে? আপনার সময় শুরু এখন। দেখুন, গত কয়েক বছরের যদি আপনি দেখেন তাহলে সিও অফিসের বিরুদ্ধে কিন্তু ক্রমাগত অভিযোগ আসছে। মানে এইটা নয় যে নতুন মুকুল রায় করলেন, 2014 লোকসভা নির্বাচনেও হয়েছিল একই অভিযোগ, 2016 নির্বাচনেও হয়েছিল। সুধীর কুমার রাকেশের কথা মনে আছে আপনার, 2014 নির্বাচনের পরে বলেছিলেন যে পশ্চিমবাংলা এমন একটা সমস্যা সংকুল রাজ্য যে তিনি বুঝতেই পারেননি কি ওষুধ লাগবে। প্রথমে বলেছিলেন এমন ওষুধ আমার জানা আছে যে আমি সব মিটিয়ে দিব, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছিলেন। আমার কাছে দুটো বিষয় দেখুন, এক অর্থে কিন্তু রাজ্যের অফিসার হিসাবে উনি ডেপুটেশনে গেছেন, এক অর্থে কিন্তু আমাদের সকলের কিন্তু লজ্জার বিষয় যে এমন একজন মানে পক্ষপাতিত্বের প্রশ্ন আসছে অফিসারের বিরুদ্ধে, এবং বারবার নানা রকম ডিএমদেরকেও অপসারণ করা হয়েছে আপনি জানেন পক্ষপাতিত্বের দুষ্ট হওয়ার জন্য, 2014 নির্বাচন, 16 নির্বাচনেও। এর মধ্য দিয়ে কিন্তু নিরপেক্ষতার প্রশ্নটা আসে, এবং এইটা কিন্তু একটা লজ্জার এই কারণেই যে একটা প্রশাসন রাজনীতির বাইরে থেকে কাজ করবে, এইটাই স্বাভাবিক হওয়া কথা, কিন্তু বারবার এই রাজ্যে সিও হতে পারেন, ডিএম হতে পারেন, এসপি হতে পারেন, তাদেরকে অপসারণ করতে হচ্ছে বারবার, যে কেন তারা শাসক দলের কাছে থাকছেন বা রাজনীতির পক্ষপাতিত্ব দুষ্ট হচ্ছেন। আমার মতে ইলেকশন কমিশনের পূর্ণ অথরিটি
কিন্তু প্রয়োগ করা উচিত, যাতে করে প্রতিটি ভোটার আশ্বস্ত হন, প্রতিটি প্রার্থী স্বাধীনভাবে প্রচার কিন্তু করতে উল্টো পারে। ছবিটাও বুঝুন, এমন একজনকে পুলিশ পর্যবেক্ষক পাঠাচ্ছেন যিনি আরএসএস আমি ঘনিষ্ঠ সেই না, সংগঠনের সেই কারণে ছবি দেখা ইলেকশন যাচ্ছে। কমিশন দেন রেকটিফাই করেছে, থ্যাঙ্কস টু দি ইলেকশন কমিশন। অল ইন্ডিয়া মানে ইলেকশন সার্ভিস যতদিন না হবে, দেখুন এই সিও তো আবার ফিরে আসবে রাজ্যের সরকারের কাছেই, ফলে তার কত সাহস থাকবে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করবার। মানে এখানে কিন্তু ইন্টারেস্টেড কনফ্লিক্ট হতে বাধ্য। ফলে আমার খুব পরিষ্কার প্রশ্ন, দীর্ঘদিন ধরে ইলেকট্রাল রিফর্ম নিয়ে যারা কথা বলেন তারা বলছেন অল ইন্ডিয়া সিভিল ইলেকশন সার্ভিস যদি করা হয় সিভিল সার্ভিসের মতন, তাহলেই একমাত্র সরাসরি ন্যাশনাল ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণাধীন থেকে রাজ্যে নির্বাচন পরিচালনা করা দরকার সম্ভব। আর না হলে কিন্তু পক্ষপাতিত্বের এই অভিযোগ বারবার উঠতে থাকবে এবং যার উঠে কোনো আসবে। সমাধান থাকবে না। আপনার সময় শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদের দেখাবো আরও আরেকটা সিরিয়াস ইস্যু। মোদির সেনা, কে বলছেন? যে সেনন, উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবথেকে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন মোদির সেনা, তাই নিয়ে দেশ জুড়ে বিতর্ক। দেখাবো। সেনা তুমি কার, দেশের না দলের? লোকসভা ভোটের আগে দেশের সেনাবাহিনীকে ঘিরে এমনই সব প্রশ্ন উঠছে। তার কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই মন্তব্য। कांग्रेस के लोग आतंकवादियों को बिरयानी खिलाते थे और मोदी जी की सेना आतंकवादियों को गोली और गोला देती है, यही अंतर है। সম্প্রতি রাজ্যে এসে বিরোধীদের দুষতে গিয়ে অমিত শাহের একটি মন্তব্য নজর কেড়েছিল। हम लोगों पर ममता दीदी बड़ी गुस्सा हो गई, नाराज हुई। मुझे लगा क्या हुआ है। बाद में पत्रकारों ने कहा मोदी जी ने पाकिस्तान के घर में घुसकर आतंकवादियों पर एयर स्ट्राइक करी, इसलिए। तो मैंने कहा कि भाई इसमें तो पाकिस्तान को गुस्सा आना चाहिए, पाकिस्तान चुप बिठा है, ये ममता दीदी क्यों चुप करे। গত 70 বছর ধরে ভারতীয় সেনা সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছে। রাজনীতিবিদরাও সবকিছু নিয়ে রাজনীতি করলেও সেনাবাহিনীর অরাজনৈতিক চরিত্রকে সম্মান জানিয়ে এসেছেন। এর ঠিক উল্টোটা হয়েছে পড়শি দেশ পাকিস্তানে। সেখানে শুরু থেকে সেনাবাহিনীকে নিজেদের মতো করে কাজে লাগিয়েছেন রাজনীতিবিদরা, আর তার ফল হয়েছে ভয়ঙ্কর। আর তাই বিরোধীদের প্রশ্ন, কেন ভারতীয় সেনাকে এভাবে সরাসরি রাজনীতির সঙ্গে জুড়ে সর্বনাশ ডেকে আনছে বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাকে যেভাবে মোদির সেনা বলে উল্লেখ করেছেন তাতে আমি বিস্মিত। এটা সেনাবাহিনীর জন্য অবমাননাকর। সেনা কারো ব্যক্তিগত নয়, তারা এই দেশের অ্যাসেট, বিজেপির ক্যাসেট নয়। সেনাবাহিনীকে একটি দলের সেনাবাহিনী বা একটি ব্যক্তির সেনাবাহিনী বানানো, মোদী সেনা বলানো, এটা অত্যন্ত গর্হিত কাজ। এটা একেবারে অসাংবিধানিক এবং নির্বাচনের বিধিভঙ্গের সামিল হয়েছে। কারণ আমাদের নেত্রী ইতিমধ্যেই বারবার বলছেন যে সেনাবাহিনীকে নিয়ে কারোরই কোনো রাজনৈতিক ফায়দা তোলা উচিত নয়, এবং বিশেষ করে নির্বাচনে তো কোনোভাবেই করা যায় না। কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীও টুইটারে লিখেছেন, এবার ভারতীয় সেনার নতুন নামকরণ করে দিলেন যোগী আদিত্যনাথ। এটা ভারতীয় সেনার অপমান। ভারতীয় সেনা কোনো প্রচার সর্বস্ব মন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়। যোগী আদিত্যনাথকে ক্ষমা চাইতে হবে। আজকে নরেন্দ্র মোদীর সেনা বলে হিন্দু ধর্মের মানে পাহারাদার হবে, তা তো এরা দেশের পাহারাদার। এরা কোনো বিশেষ ব্যক্তির পাহারাদার নয়। এরা নিজের বুকের রক্ত দিয়ে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করছে। অতএব তাকে মোদির পাহারাদার বলে অসম্মান করার অধিকার যোগী আদিত্যনাথের নেই। যোগীর সেনা মন্তব্য নিয়ে অন্য বিরোধী দলগুলিও একসুরে বলছে, বেকারত্ব, কৃষক সমস্যার মতো জ্বলন্ত ইস্যুতে ব্যর্থতা ঢাকতেই বারবার পুলওয়ামা এবং বালাকোট এয়ার স্ট্রাইক, মিশন শক্তির মতো সেনা কিংবা বৈজ্ঞানিকদের কৃতিত্বকে নিজেদের রাজনৈতিক প্রচারে ব্যবহার করছে বিজেপি। এর থেকে মানে অবমাননাকর উক্তি আর হতে পারে না। সেনা ভারতীয় সেনা, কোনো ব্যক্তির নয়। যোগী আদিত্যনাথ আর তার যা দর্শন, তার যা ভাবনা, তার এই উক্তির মধ্য দিয়ে এটা আরও নগণ্যভাবে ফুটে উঠেছে। এতে অবমাননাকর উক্তি আর হতে পারে না। বিজেপি অবশ্য এসব কথায় আমল দিতে নারাজ। দেশের প্রধানমন্ত্রী মোদিজি সেই হিসাব করে এটা বলেছেন। সেনা তো সারা দেশের, সারা দেশবাসীর সেনা। যেহেতু সেই দেশকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী, সেই কারণে উনি এই শব্দটা উল্লেখ করেছেন। সব জিনিসের মধ্যে খুঁচিয়ে দোষ ধরার যে একটা অভ্যাস বিরোধীদের আছে, এটা বন্ধ হওয়া উচিত। এদিকে গাজিয়াবাদের প্রচার সভায় যোগী আদিত্যনাথের সেনা মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধতেই
নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। এই আসন থেকে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন ভিকে সিংহ। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, দুর্ভাগ্যের বিষয় হলো প্রাক্তন সেনাপ্রধানের লোকসভা কেন্দ্রেই সেনাকে রাজনীতির ময়দানে টেনে আনলেন যোগী আদিত্যনাথ। এ প্রসঙ্গে গাজিয়াবাদের জেলা শাসকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন উত্তরপ্রদেশের নির্বাচনী আধিকারিক। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসব। ব্রিগেডিয়ার দাস, নির্বাচন কমিশন একেবারে শুরুতেই খুব পরিষ্কার করে দিয়েছিল যে সেনাবাহিনীর বীরত্ব বা সেনাবাহিনীর পোশাক পরে আপনি নির্বাচনে প্রচারে বেরিয়ে গেলেন কিংবা অভিনন্দনের ছবি চেপে ভোটের পোস্টার করলেন, এগুলো একেবারে নিষিদ্ধ। তারপরেও যে নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মোদির সেনা। কোনো ব্যক্তির প্রাইভেট আর্মি তো দূরের কথা, কোনো সরকারেরও সেনা নয়। সেনা সবসময় দেশের। সেনাবাহিনীর জন্য যারা অতন্ত্র প্রহরায় দেশকে রক্ষা করেন, সেই বাহিনীর সদস্য হিসেবে এটা আপনাদের কাছে কতটা বিরক্তিকর এবং কতটা অসম্মানের এই রাজনীতির কুশীলবদের আপনাদের দিয়ে টানাটানিটা? আপনার সময় শুরু এখন। সবার আগে এইটা যেটা এই উক্তিটা, এটা অপ্রয়োজনীয় ছিল, প্রয়োজন নেই। সবাই জানে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের অর্ডারে সেনা কাজ করে, এবং মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, এগুলো এক একটা পাওয়ার, এবং সায়েন্টিফিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, এবং সেনাও একটি পাওয়ার, এবং সবার সেনা, এটাতে কোনো তো সন্দেহ নেই। আমি আরেকটু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেমন ইনি বলেছেন এটা নিন্দনীয়, কিন্তু যারা এর অপোজ করছে তারা এই জন্য অপোজ করছে না, তারা সেনাকে খুব বিরাট ভালোবাসে, তারা এই জন্য অপোজ করছে, তারা করতে পারছে না এটা। তারা আজকে প্রধানমন্ত্রী হলে তারাও এটা করবে, প্রথম কথা। আমরা সৈনিকরা সেটা মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, সৈনিকদের নিজস্ব একটা ট্রেডিশন আছে ভারতবর্ষের মাটিতে, তাদের কোনো ক্ষয়ক্ষতি এটাতে হচ্ছে না। আমরা যখন কাজ করতাম, যখন জুনিয়র ছিলাম, একদম ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, তখন কিন্তু আমরা ভারতের পতাকা এত চিন্তা করতাম না। নিজের রেজিমেন্ট আর নিজের পাশের যে জওয়ানটা আমার সাথে ঘুরতো তার কথা চিন্তা করতাম। যখন সিনিয়র হয়েছিলাম, তারা আমার কথা চিন্তা করতো, কমান্ডিং অফিসার কি বলবে যদি আমি হেরে ফিরে আসি। তো এইটাতে এত উতলা হওয়ার দরকার নেই যে সেনা খারাপ হয়ে যাবে। বাট বিরক্তিকর এটা লাগে যে, যেমন ধরুন সার্জিক্যাল স্ট্রাইকে একটি বিশেষ দল বললো এখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, আপনার প্রোগ্রামে আমিও ছিলাম সেদিন। তারপরে সেই দলের সর্বভারতীয় লিডার সেই সার্জিক্যাল স্ট্রাইকের আর্মি অফিসারকে নিয়ে পাশে বসে কাজ করছে। কন্ট্রাডিকশন আছে। এবং একটা সেনার ব্যাপারটা একটা ভালো খায়, রোমাঞ্চ আছে, একটা মারপিট আছে, একটা রক্ত আছে। হিন্দি সিনেমায় যা যা থাকে সব কিছু আছে, আরও এক্সট্রা কিছু আছে, এবং সত্যি ঘটনা আছে। মানে আমরা সিনেমাতে দেখি শাহরুখ খান, অমিতাভ বচ্চন মুখ দিয়ে গ্রেনেড খুলছে। সৈনিককে জিজ্ঞেস করবেন, কেউ কোনোদিন মুখ দিয়ে গ্রেনেড খুলতে পারবে না, গ্রিজ লাগানো থাকে, মুখটা নষ্ট হয়ে যাবে, এবং প্রচণ্ড শক্তি লাগে একটা গ্রেনেড এরকম করে টেনে খুলতে হয়। তো এইগুলো কি বাজারে ভালো খায়, এবং যদি ইলেকশন টাইম হয় তো খায়। এটাও আমি তো নিন্দা করছি, এই কাজটা করা উচিত হয়নি। বাট কোনো কি আমাদের দেশের রুল করা উচিত যে এই কাজটা করবে তাকে সেই দিনকে বার করে দেওয়া হবে সেই মন্ত্রিত্ব থেকে বা সেই গদির থেকে, প্রার্থীপদ খারিজ করা হবে, প্রার্থীপদ খারিজ করা হবে, এরকম রুল করা উচিত, তাহলে এটা বন্ধ হবে। সম্পূর্ণ একমত। নিঃসন্দেহে এই প্রতিদিন একটার পর একটা অভিযোগ, একজন তার অধিকারের সীমা লঙ্ঘন করছেন অথচ কোনো শাস্তি পাচ্ছেন না, এই অলিক কুনাট্য রঙ্গ থেকেও আমাদের বেরোনো একটা সুদূর প্রসারী এর এফেক্ট আছে। সেটা হচ্ছে কখনো এরকমও হতে পারে আজ থেকে 10 বছর পরে, কারণ যুগ তো পাল্টাচ্ছে, কলিযুগ চলছে, ম্যাটেরিয়ালাইজেশন বেড়ে গেছে সেনাদের মধ্যেও। আমরা যখন আর্মিতে ঢুকেছিলাম তখন সবার কাছে স্কুটার থাকতো, এখন সেকেন্ড লেফটেন্যান্টরাও বড় বড় হন্ডা সিটি নিয়ে ঢোকে, এবং আমাদের কাছেও যথেষ্ট অর্থ এসছে, এই এসছে। এবার একটা হয়তো লোভও থাকতে পারে যে একটা পোস্টে আমি যদি কাজ করি, এরকমভাবে চলি, তাহলে একটা কিছু পেতে পারি। এই পাইয়ে দেওয়ার রাজনীতি আমার মনে হয় আইএএস আইপিএস অফিসার, আর্মি অফিসার, এদের রিটায়ারমেন্ট করার 2-3 বছর অন্তত কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করা উচিত না। মানে একদম একই ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন পশ্চিমবাংলায় যত অভিযোগ জমা পড়ছে, মানে যারা মানে ভাঙছে আইন, তাদের বিরুদ্ধে কয়জনের বিরুদ্ধে সিরিয়াসলি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি পিওর পলিটিক্সে যাব। এরপর রাহুল গান্ধী, তিনি আমেথির পাশাপাশি কেরলের আরেকটি লোকসভা কেন্দ্র থেকেও নির্বাচন লড়বেন, এবং সেটা নিয়েও বিতর্ক। আমার পরবর্তী দুই বক্তা শুভঙ্কর সরকার এবং পার্থপ্রতিম বিশ্বাসকে ডেকে নেব। আমি দ্রুত দেখব রাহুল গান্ধী সেই সিদ্ধান্ত নিয়ে কি বিতর্ক। ঠাকুমা মায়ের পথে এবার রাহুলও। এবারের লোকসভা ভোটে জোড়া কেন্দ্র থেকে লড়বেন কংগ্রেস সভাপতি। উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেও প্রার্থী হচ্ছেন তিনি। আমেঠি থেকে 3 বারের সাংসদ রাহুল। 2004 সালে আমেঠি কেন্দ্রে জয়ী হন রাহুল। জয়ের ব্যবধান ছিল 2,90,853।
2009 সালে রাহুল ফের জেতেন আমেঠি থেকে। জয়ের ব্যবধান ছিল 3,70,198। 2014 সালে রাহুল আমেঠি থেকে স্মৃতি ইরানিকে পরাজিত করেন, কিন্তু জয়ের ব্যবধান কমে দাঁড়ায় মাত্র 1,07,903। আর তাই কংগ্রেস এই ঘোষণা করা মাত্র ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তাদের দাবি, अमेठीতে পরাজয় নিশ্চিত বুঝেই নিরাপদ আসন ওয়েনাডে লড়ছেন রাহুল। अब उनकी हिम्मत नहीं पड़ रही है कि जहां पर मेजोरिटी के लोग रहते हैं वहां चुनाव लड़ने की हिम्मत नहीं है। ये आतंकवादी हिंदू की सजा उनको मिल चुकी है और इसलिए भाग करके जहां मेजोरिटी माइनॉरिटी में है वहां शरण लेने के लिए मजबूर हो गए। পাল্টা বিজেপির সামনে কয়েকটি উদাহরণ পেশ করেছে কংগ্রেস। 2014 সালে নরেন্দ্র মোদী গুজরাটের ভদোদরা এবং উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে লড়েছিলেন। 1957 সালের লোকসভা নির্বাচনে একসঙ্গে 3টি কেন্দ্র থেকে লড়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, বলরামপুর, লখনৌ এবং মথুরা। 1991 সালে বিদিশা এবং লখনৌ দুটি লোকসভা আসন থেকে লড়েন বাজপেয়ী। 1991 সালে লালকৃষ্ণ আদবানি নয়াদিল্লি এবং গান্ধীনগর লোকসভা আসন থেকে লড়েন। কংগ্রেসের প্রশ্ন, যদি রাহুলের দুটি লোকসভা কেন্দ্র থেকে একসঙ্গে লড়াইয়ের নেপথ্যে ভয় কাজ করে থাকে, তাহলে কি মোদি, বাজপেয়ী, আদবানিদের ক্ষেত্রেও একই কথা বলবে বিজেপি? अगर प्रधानमंत्री के दिल में दक्षिण भारत के प्रति कोई संवेदना है तो उनको कौन रोकता है जाके दक्षिण भारत से लोकसभा का चुनाव लड़ने के लिए? कि अगर प्रधानमंत्री पिछली बार दो जगह से उन्होंने चुनाव लड़ा था तो क्या वो वडोदरा से भागे थे कि वाराणसी से भागे थे? রায়বরেলি ও अमेठी থেকে লড়ার পাশাপাশি দক্ষিণের কোনো রাজ্য থেকে দাঁড়ানোর গান্ধী পরিবারের ট্র্যাডিশন দীর্ঘদিনের। 1980 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে ভোটে লড়ার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মেডাক কেন্দ্র থেকেও দাঁড়ান ইন্দিরা গান্ধী। দুই কেন্দ্রেই জয়ী হন তিনি। 1999 সালে উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি কর্ণাটকের বেলারি কেন্দ্র থেকেও ভোটে লড়েন সোনিয়া গান্ধী। দু জায়গাতেই জয়ী হন সোনিয়া। রাহুলও এবার আমেঠির পাশাপাশি বেছে নিলেন আরেক দক্ষিণী রাজ্য কেরলের ওয়েনাডকে। একটা রক্ষা কবচের মতন কাজ করছে, যে যদি একটাতে তিনি জয়লাভ না করতে পারেন তাহলে অমুকটাতে অন্যটাতে জয়লাভ করে অন্তত নেতৃত্বের জায়গাটা এবং একটা ভাবমূর্তি রক্ষার জায়গা রইল। কিন্তু আরেকটা জিনিসও আছে, যে এটা খানিকটা জনমত, জনরায়, হয়তো হতে পারে জনচাহিদা পূরণ করারও যেতে পারে, অনেকটা পার্টিকে উদ্বুদ্ধ করার জন্য জনগণের মোবিলাইজেশন। এই যে দুটো প্রান্ত থেকে দাঁড়াচ্ছেন, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে যে একটা যোগসূত্র তৈরি করা, এটা একটা ভাব, এটা একটা পারসেপশন তৈরি করা, এটা কোথাও কংগ্রেস কর্মী সংগঠকদের উৎসাহিত করছে। পাশাপাশি কংগ্রেসের রাজনৈতিক অবস্থান গোটা ভারতবর্ষে, তার যে একটা ইন্টিগ্রিটি, সেই প্রশ্ন এটা একটা প্রতীক হিসেবে কাজ করছে। 10 বছর আগে ওয়েনাড পৃথক লোকসভা কেন্দ্র হয়, তারপর থেকে এই লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে। 2009 সালে এই কেন্দ্রে কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল 1,53,000, কিন্তু গতবার এই কেন্দ্রে কংগ্রেস জয়ী হলেও জয়ের ব্যবধান কমে দাঁড়ায় মাত্র 20,870। ওয়েনাডে রাহুলের প্রতিপক্ষ সিপিআই, লড়াইয়ে রয়েছে কেরলে বিজেপির জোট শরিক ভারত ধর্ম জনসেনা বা বিডিজেএস। এদিকে রাহুল কেরল থেকে লড়াইয়ে নামায় ব্যাপক গোসা হয়েছে ক্ষমতাসীন বামেদের। वहाँ जनता वामपंथी के साथ है, रहेगा। राहुल है या नहीं है वो उसमें कोई ज़्यादा समस्या नहीं है। वहाँ वामपंथी है और वामपंथी जीतेगा लोकसभा चुनाव। 2011 জনগণনা অনুযায়ী ওয়েনাড জেলায় 49% হিন্দুর বাস, 29% মুসলিমের বাস, 21% খ্রিস্টান। কংগ্রেস শিবিরের দাবি, দক্ষিণে এবার কংগ্রেসের ভালো ফলের জোরালো সম্ভাবনা, তাই উত্তর ও দক্ষিণে ভারসাম্য বজায় রাখতেই কেরল ও উত্তরপ্রদেশ থেকে লড়ছেন রাহুল। কার দাবি সত্যি বোঝা যাবে 23 মে। 4 তারিখ ওয়েনাড থেকে মনোনয়ন জমা দেবেন রাহুল। এবিপি আনন্দ। শুভঙ্করবাবু, প্রশ্ন দুটো। একটা হচ্ছে যে আমেথি থেকে রাহুল যথেষ্ট কনফিডেন্ট নন, যেটা মোদি বলছেন যে একটি আসনে যিনি আত্মবিশ্বাসের সঙ্গে জিততে পারেন না তার হাতে দেশের ভার কী করে দেয়া যাবে। আরেকটা দ্বিতীয়, যে গোটা দেশে যারা ইউপিএর সম্ভাব্য শরিক তাদের হারাতে রাহুল গান্ধী একটার পর একটা সভা করছেন, একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন। বঙ্গে তৃণমূলের সঙ্গে, কেরলে বামেদের সঙ্গে। প্রকাশ কারাত তো এত দূরও বলেছেন যে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা রাহুল গান্ধী, তাতে তিনি কি যথেষ্ট আন্তরিক? যদি আন্তরিক হতেন তাহলে কেরলে যারা বন্ধুভাবাপন্ন বিজেপি বিরোধী দল
তাদের বিরুদ্ধে কেন লড়ছেন? আপনার সময় শুরু এখন। দেখুন, প্রথম আমি মোদির কথাই বলি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি 2014 সালে যে আপনারা এতক্ষণ দেখালেন, তিনি কি সেদিন আত্মবিশ্বাসী ছিলেন না? তিনি কি ভয় পেয়েছিলেন? আসল কথা, সামগ্রিকভাবে বিজেপি এখন রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন, ভীত হয়ে গেছেন, ফিয়ার সাইকোসিসে ভুগছেন তারা। তার কারণ দুটো। আপনি ভাবুন, মোদি বললেন ওখানে হিন্দু নেই, হিন্দুকে ভয় পাচ্ছে। ওখানে আপনারা দেখালেন 49%, ওখানে 50% হিন্দু, 28% মুসলমান, আর 21% হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। সেখানে ব্যাকওয়ার্ড আছে, সেখানে শিডিউল ট্রাইব আছে, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন। আজকে আপনাকে বলি, আজকে উত্তর ভারতে আমরা 3টে রাজ্য জয় করেছি। ওখানে গিয়ে তো বামপন্থীদের বিরুদ্ধেই আপনারা সমালোচনা করতে হবে। আসছি। ওখানে 3টে রাজ্যে আমরা নর্থ ইন্ডিয়ায় আমরা জিতেছি। আজকে সারা নর্থ ইন্ডিয়া জুড়ে রাহুল গান্ধীর যে প্রভাব, আজকে সাউথ ইন্ডিয়ার সেখানকার সমস্ত মানুষ বলছিলেন রাহুল গান্ধী এখান থেকে লড়ুক, তাহলে এই চারিদিকে তার প্রভাব পড়বে। এবং যে জায়গাটা থেকে রাহুল গান্ধী লড়ছেন সেই জায়গাটা 3টে রাজ্যের সঙ্গম স্থল, এবং সেই জায়গা থেকে লড়ার অর্থ মানুষের অ্যাসপিরেশনকে গুরুত্ব দেওয়া। এবার আমি বলছি, আমরা তো আমেথি থেকে লড়ছি কার বিরুদ্ধে? আমরা সাউথ থেকে যেখানে লড়ছি সেখানে মানুষের অ্যাসপিরেশন যেটা আছে। আপনারা জানেন যে বিজেপি এবং সিপিএম এর যে লড়াই, সেই লড়াইয়ে অনেক জায়গায় সেই লড়াইয়ে সিপিএম অনেক জায়গায় কর্নার হয়েছে। আমেথি সিটটা তো সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টি ছেড়ে দিয়েছে আপনাকে। ছাড়ুক না, অসুবিধা নেই। কেউ যদি ওখানে লড়ে তাতে নিয়ে কোনো সম্ভাবনার কথা কিছু নয়। আজকে যেটা প্রশ্ন, সেটা প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের মানুষের যে চাহিদা, সেই চাহিদাটা রাহুল গান্ধী সারা ভারতবর্ষ জুড়ে যেটা করছেন, বিজেপি তাকে ভয় পাচ্ছে। অহেতু কমিউনিস্ট পার্টি তারা কোথায় কি ভাবছেন? তারা যদি সবকিছুতে আন্তরিকতার সাথে দেখতেন, তাহলে পশ্চিমবঙ্গে 26টা আসন তারা অহেতুক ডিক্লেয়ার করে দিয়ে এখানে যেটা তৃণমূল কংগ্রেসকে হারাবার এবং বিজেপিকে হারাবার জন্য যে একটা জোটের প্রয়োজন ছিল, যেটা দুর্ভাগ্যজনক যে জোটটা হয়নি, তারা সেটার প্রতি গুরুত্ব দিতেন, প্রকাশ করাতে এরাও গুরুত্ব দিতেন। তাই সীতারাম ইয়েচুরি জোরের সঙ্গে এই কথাটা বলেননি। শেষ করে দিচ্ছি, আজকে নরেন্দ্র মোদী তার আজকে যে মিথ্যে কথা বলছেন, এই রকম একজন প্রধানমন্ত্রী আজও আমি বলছি তিনি সবার সব উত্তর দিচ্ছেন, নিজের কোয়ালিফিকেশনটা ভারতবর্ষের মানুষকে জানাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। আপনার সময় শেষ। আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, বাংলা এবং ত্রিপুরায় বামেরা খুব শক্তিশালী একটা জায়গায় নেই, এটা আপনারাই বলছেন। কেরলে রাহুল গান্ধী, আমি যদি শুভঙ্কর বাবুর কথাটা তুলি, যে 3টে রাজ্যের একটা একসঙ্গে যেখানে মিশছে, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু। কংগ্রেসের দাবি যে এই রাহুল গান্ধী যদি এই কেন্দ্রে দাঁড়ান, 3টে রাজ্যে তার প্রভাব থাকবে এবং সব থেকে বেশি থাকবে কেরলে, যেখানে রাহুল গান্ধীর সমস্ত ক্যাম্পেইন তো অবভিয়াসলি বামেদের বিরুদ্ধেও হবে, বিজেপির বিরুদ্ধে যত না তার থেকে অনেক বেশি এলডিএফ এর বিরুদ্ধে হবে। সেক্ষেত্রে বামেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটা? আপনার সময় শুরু এখন। দেখুন, একটা জিনিস ঠিক যে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে যে লড়াই চলছে তার প্রধান অভিমুখ হচ্ছে যে বিজেপি বিরোধী সমস্ত শক্তি এবং বিজেপির অ্যালি ফোর্সেস যারা, সেগুলোকে কমব্যাট করা এবং একটা সামনের দিনে অবিজেপি সরকার তৈরি করা। এবং আমরা এই ভরসাটা তো রাখতে চাইছিলাম কংগ্রেসের উপরে যে কংগ্রেস এরকম একটা লড়াইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন। কিন্তু মুশকিল হচ্ছে এটা যে কেরল এমন একটা রাজ্য যেটা বাম শাসিত রাজ্য, এবং 14 থেকে 19 এই সময়কালের মধ্যে যদি বলেন যে সবচেয়ে কঠিন পলিটিক্যাল টাস্ক ভারতবর্ষে ডিসচার্জ করেছে হিস্টোরিক্যালি, সেটা হচ্ছে মহিলাদের সমানাধিকারের প্রশ্নটা, যেটা বিজেপি অনেক লড়াই অনেক ক্ষেত্রে করেছে। এবং সেখানে দাঁড়িয়ে যে এই মহিলাদের সমানাধিকারের দাবি এবং একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই যেভাবে করেছে, এবং সেখানে প্রায় 30 লক্ষ মহিলা তারা উইমেন্স প্রাচীর 630 কিলোমিটার করেছে। আমি বলছি এই কারণেই কথাটা, যে এই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার যেমন তৈরি করেছে কেরল ফ্লাডে, সেটা হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, আনবিলিভেবল একটা সাকসেস বাই দ্য লেফট। এবং এখানে দাঁড়িয়ে যদি বলেন আজকের রাহুল গান্ধী যখন এই লড়াইয়ের মুখ হতে চান, তাহলে ওই যে কি বলে ওয়ানাড কেন্দ্র হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বত, তার ঠিক উল্টো দিকটায়, সেই উল্টো দিকটাই যদি আপনি যান সেখানে কর্ণাটক। যদি বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে রাহুল গান্ধী ফেস করতে চান যদি বিজেপির থেকে, তাহলে সবচেয়ে উচিত কাজ ছিল যেখানে কর্ণাটকে তারা রাইজিং ফোর্স হিসেবে এসছেন এবং তারা সরকার চালাচ্ছেন, সেখানে কেন লড়লেন না? আমি বলছি যেখানে ওরা এটুকু বুঝতে পারে যে 2004-এ বিজেপি যখন পরাস্ত হয়েছিল, কেরলে 20টার মধ্যে 18টা সিট লেফটরা পেয়েছিল এবং পাওয়ার পর কংগ্রেসকেই সরকার করতে সাহায্য করেছিল। এই ভরসা বিশ্বাস হিস্টোরিক্যালি রাখা উচিত ছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে তারা সেটা রাখতে পারলেন না, এবং অত্যন্ত দুর্ভাগ্যের এই রাজ্যের ক্ষেত্রে উনি যেটা বললেন
করলেন যে মোহাম্মদ সেলিম, যিনি হচ্ছেন ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ সাংসদ, এই রাজ্যের মানুষ গর্বিত হওয়ার কথা, তার বিরুদ্ধেও তাদের কংগ্রেস প্রার্থী দিলেন এবং যেখানে বিজেপি বিরোধী লড়াইটাকে দুর্বল করলেন। আমি বলছি পলিটিক্যাল ইন্টেনশন অ্যান্ড পলিটিক্যাল ম্যাচুরিটি অফ কংগ্রেস নাও ইজ ইন কোয়েশ্চেন, এবং হিস্টোরিক ব্লান্ডার বলতে যদি কিছু বোঝায়, কংগ্রেস সম্ভবত সেই কাজটা করলেন 2019-এ, এবং এর জন্য কংগ্রেসকে অনেক মাসুল দিতে হবে, এইটুকু আমি বলতে পারি। কংগ্রেসকে মাসুল দিতে হবে, বিরোধী শক্তিকে ওভারঅল নয়। না, আমি বলছি যে বিরোধী ওখানে মানুষ, কেরালে মানুষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ, তারা ঠিক বুঝবেন এবং সেখানে দাঁড়িয়ে বামেদের সাথে থাকবেন এবং বাম চাইবে একটা সেকুলার গভর্নমেন্ট তৈরি হোক। আপনাদের দুজনেরই সময় শেষ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের দেখাবো যে হাই প্রোফাইল প্রচার লড়াই যেটা শুরু হয়ে যাচ্ছে বুধবার অর্থাৎ 3 তারিখ, নরেন্দ্র মোদীর দুটো সভা শিলিগুড়িতে এবং তারপর কলকাতার ব্রিগেডে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কর্মসূচি ওই একই দিন, হয়তো কয়েক মিনিটের ব্যবধানে উত্তরবঙ্গ থেকে। দেখুন, উত্তরবঙ্গের সম্মুখ সমরে মমতা মোদী। 3রা এপ্রিল মোদীর সভা শিলিগুড়িতে। একই দিনে কোচবিহারের দিনহাটায় সভা করবেন মমতা। লোকসভা ভোট শুরুর আগে 5 দিনের ব্যবধানে রাজ্যে 3টি সভা করবেন নরেন্দ্র মোদী। বুধবার তিনি সভা করবেন উত্তরবঙ্গের শিলিগুড়ি ও কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শিলিগুড়ি ও ব্রিগেডে মোদীর সভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ব্রিগেডে মোদীর সভায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে পাশাপাশি 3টি মঞ্চ থাকবে। মূল মঞ্চটি আকারে বড়, সেখানে বসবেন প্রধানমন্ত্রী এবং বিজেপি প্রার্থীরা। তার দুপাশে তুলনামূলক ছোট 2টি মঞ্চ থাকবে, যেখানে বসবেন বিজেপির রাজ্য নেতৃত্ব। মূল মঞ্চের সামনে ডি-জোন অর্থাৎ নিরাপত্তা বলয়। ডি-জোনের পর 3টি সারিতে মোট 9টি ছাউনি থাকবে দর্শকদের জন্য। সভাস্থলের দুপাশ দিয়ে থাকবে ভিউ কাটার অর্থাৎ পর্দার আড়াল। মূল মঞ্চ ছাড়াও থাকছে আরও 2টি মঞ্চ। মূল মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিজেপির প্রার্থীরা। আর সারা মাঠ জুড়ে থাকছে মোট 9টি হ্যাঙ্গার বা ছাউনি। তৃণমূল কংগ্রেস ব্রিগেডে লোক ভরাতে পারেনি, তা বলে তারা ভাবতেই পারে যে বিজেপির ব্রিগেডেও লোক হবে না। 3 তারিখ দেখতে পাবেন 7 থেকে 8 লক্ষ মানুষ আসবেন শুধু দক্ষিণবঙ্গের, কারণ উত্তরবঙ্গের মানুষকে আমরা ডাকছি না। তারা শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভায় থাকবেন, কুচবিহারের প্রধানমন্ত্রীর সভায় থাকবেন। ব্রিগেডের আগে বুধবারই মোদী সভা করবেন শিলিগুড়ির এসজেডি এর মাঠে। সেখানে মঞ্চ থাকবে 2টি। ব্রিগেডের মতো এখানেও মূল মঞ্চে বসবেন নরেন্দ্র মোদী এবং বিজেপি প্রার্থীরা। তার পাশে অপেক্ষাকৃত ছোট মঞ্চে বসবেন বিজেপির রাজ্য নেতৃত্ব। মঞ্চের সামনে ডি-জোন বা নিরাপত্তা বলয়। এই মাঠের পাশ দিয়ে ইউ আকৃতিতে গিয়েছে জাতীয় সড়ক। সেখান থেকে সভাস্থলে আসার জন্য 3টি গেট তৈরি হচ্ছে। এর মধ্যে একটি ভিআইপি গেট, বাকি 2টি বিজেপি কর্মী ও সমর্থকদের জন্য। বিতর্কের পরে এসজেডি এর অধিগৃহীত জমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার অনুমতি পেয়েছে বিজেপি, এবং গত পরশুদিন বিকেলে অনুমতি পাওয়ার পরেই কিন্তু এই যে মাঠ, এই মাঠে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেছে। লোকসভা ভোট শুরুর ঠিক আগে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে মোদীর জোড়া সভা নিয়ে উৎসাহে ফুটছে বিজেপি শিবির। উত্তরবঙ্গে একটা সভা, দক্ষিণবঙ্গে একটা সভা, সেই কারণে দুটো সভা পুরো বাংলার কাজ করবে। উত্তর বাংলাকে প্রভাবিত করবে উত্তর বাংলার সভা, দক্ষিণবঙ্গের এই ব্রিগেডের সভা প্রভাবিত করবে পুরো দক্ষিণ বাংলাকে। অতএব স্বাভাবিকভাবে একদিনে প্রধানমন্ত্রীর এই রাজ্যে দুটো সভা দারুণভাবে আমরা লাভান্বিত হব। কংগ্রেস এবং তৃণমূল দুজনেই মোদীর সফরকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি তো লোক আনে, ভোট পায় না, তো কি করা যাবে? নরেন্দ্র মোদীর বক্তব্য শুনবার জন্য হয়তো একটা ক্লাসের পিপল যাবে, শুনবে, শোনার পর তাকে ভোট দেবে না। লোকে পরিস্থিতি দেখে ভোট দেয়। দে আর নট পলিটিক্যাল স্ট্রাগলিং, তারা গরিব মানুষের সঙ্গে নেই। আসতেই পারেন, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু নন, তিনি বিজেপির নেতা, তিনি 2বার কেন তিনি 5বার আসতে পারেন। তাদের কোনো গুরুত্বই দিচ্ছেন এবং কংগ্রেস মনে করে যে এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। পশ্চিমবাংলায় বহু মানুষও আসেন, মোদিও আসবেন এবং চলে যাবেন, দ্যাটস অল, এবং মানুষের মধ্যে কোনো প্রভাবও বিস্তার করতে পারবে না। এদিকে 3 তারিখ মোদী যখন শিলিগুড়ি ও ব্রিগেডে সভা করবেন, তখন সেই দিন থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি সভা করবেন কোচবিহারের দিনহাটায়। মমতার সভার 4 দিন পর অর্থাৎ 7 এপ্রিল মোদীও কোচবিহারে সভা করবেন। লোকসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 100টি সভা করার কথা। অন্যদিকে নরেন্দ্র মোদীরও প্রতি দফা ভোটের আগে রাজ্যে সভা করার কথা। এবিপি আনন্দ। প্রণববাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে মুখোমুখি, মানে নরেন্দ্র মোদী, এইভাবে আমরা যদি বিষয়টা দেখি, নরেন্দ্র মোদী শিলিগুড়ি এবং তারপরে ব্রিগেডের সভা থেকে যা বলবেন তার জবাব আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব হয়তো কয়েক মিনিটের মধ্যে। হ্যাঁ, এটাই তো পশ্চিমবঙ্গে এখন দেখা যাচ্ছে।
আমরা জানি যে শাসক দলকে ধাওয়া করে বিরোধী দল, কিন্তু গত 1 বছর 2 বছরে যদি কর্মসূচি দেখেন, যখন আমাদের গণতন্ত্র যাত্রা শুরু করলাম, ওরা বললো গঙ্গা জল যাত্রা শুরু করবে। মানে আমরা যা করছি, তো আপনারাও দিল্লির শাসক, হ্যাঁ দিল্লি একবার বলতে দিন তো। এইখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সবসময় বিজেপি কি করছে, বিজেপিকে আটকাতে হবে, সেই জন্য নরেন্দ্র মোদী বলে গেলেই মুখ্যমন্ত্রীকে বলতে হবে, এটা কোনো নতুন কথা নয়। তার কারণ হচ্ছে তারা আজকে বুঝে গেছে যে আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে তাদের যে 42-এ 42 সেই স্বপ্নভঙ্গ হয়ে গেছে, 42-এ 20 পাবে কিনা সন্দেহ আছে। সেই জন্য মোদী বলার পরেই কিছু বলতে হবে, তাতেও তাদের বাঁচবে কিনা সেটা তো আগামী দিনে কথা বলবো। সুমন বাবু। না, সংখ্যার কথা আমি কিছু বলবো না, আমি দুটো আশঙ্কার কথা বলবো আর একটা তথ্য দেবো। সেটা হচ্ছে যে এটা তো আগে ভারতবর্ষের মানুষকে বা বাংলার মানুষকে জানতে হবে যে 2024-এ ভোটটাই তো থাকবে না। মানে সাক্ষী মহারাজ বলেছেন যে এবারের নির্বাচনে বিজেপি যদি জিতে আসে 2024 থেকে একবারে পার্মানেন্টলি দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন নরেন্দ্র মোদী। ঠিক যেভাবে হিটলার মানে গণতান্ত্রিক পদ্ধতিতে জেতার পরে সেখানে কনস্টিটিউশন চেঞ্জ করে যেভাবে সর্বাধিনায়ক হয়েছিলেন, মোদী সেই রকম ভাবে হবেন। 2 নম্বরে যেটা আশঙ্কা, খুব আশঙ্কার কথা, যে পশ্চিমবঙ্গের 10টা সিআরপিএফ ক্যাম্প খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় তথ্য অনুযায়ী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হচ্ছে, এবং দার্জিলিং থেকেও তুলতে চেয়েছিল, রাজ্যের আপত্তিতে আপাতত তোলানো যায়নি। অর্থাৎ এই গোটা ক্ষেত্রটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে যাতে মাওবাদী এবং বহিরাগতদের ঢোকানো যায়। পঞ্চায়েত নির্বাচনে আপনাদের কাছে তথ্য আছে কিভাবে মোহাম্মদ বাজারে ঝাড়খণ্ড থেকে লোক ঢুকেছিল। আর আরেকটা কথা বলি, যে এত চিৎকার চেঁচামেচির পরেও আজকে যিনি পুলিশ অবজারভার এসেছেন তিনি এবং রাজ্যের যিনি সিইও তিনি বলছেন যে স্পর্শকাতর বুথের সংখ্যা পশ্চিমবঙ্গে কমবে। এটা খুব মানে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই যে মোদীর সেনা, এটাতে আপত্তির কি আছে? মোদীর যদি টিভি থাকতে পারে, মোদীর যদি ডিআরডিও থাকতে পারে, মোদীর যদি মহাকাশ থাকতে পারে, মোদীর যদি আরবিআই, মোদীর সিবিআই থাকতে পারে, তাহলে সেনা নয় কেন? যোগী আদিত্যনাথের তো নিজস্ব সেনা আছে, হিন্দু যুবা বাহিনী রয়েছে। আজকে টিভি একটা জিনিস শুধু বলবো যে এই দুটো সভা হচ্ছে তো আপনি আলোচনা শুরু করলেন, এবং এজেন্ডাটা কি না এটা আমার খুব জানার ইচ্ছে আছে। এই কারণেই যে 14 সালে আপনাদের স্টুডিওতে বহুবার আলোচনা হয়েছিল এবং সেখানে বিজেপির ম্যানিফেস্টোতে 42 বার বিকাশ শব্দ ব্যবহার হয়েছিল। আমি ওভার 5 ইয়ার্স, এই যে 14 থেকে 19 পর্যন্ত এসছে, বিকাশ পাল্টে গিয়ে গোটা দেশ জুড়ে চৌকিদারের আলোচনা চলছে। আমি বলছি যে চৌকিদারের আলোচনা তখনই শুরু হয় যখন দেশে চোরের উপদ্রব খুব বাড়ে। আমি বলছি যে গোটা দেশে গত 5 বছরে চোর চুরি এই এজেন্ডাটা তৈরি হলো কোত্থেকে, এবং সর্বক্ষেত্রেই চোর স্লোগান। চৌকিদার যখন চোরদের ধরে ফেলে, চৌকিদার যখন চোরদের ধরে ফেলে, তখনই চোররা এক জায়গায় হয়। দড়ি টানাটানি হচ্ছিল চোর আর চৌকিদার নিয়ে। প্রচার যুদ্ধে मैं भी চৌকিদারের পাল্টা আরেকটা স্লোগান নিয়ে এলো কংগ্রেস, मैं भी বেরোজগার। মুখোমুখি সংঘাত দেখুন। एक चौकीदार के रूप में मैं मेरी जिम्मेवारी निभाऊंगा। নির্বাচনী যুদ্ধে পরস্পরকে টেক্কা দিতে চটকদার স্লোগান তৈরি করাও অন্যতম রাজনৈতিক কৌশল। তাই রাহুল গান্ধীর রাফাল অস্ত্রকে ভোঁতা করতে 2019-এর আগে নিজেকে দেশের চৌকিদার তকমা দিয়েছেন নরেন্দ্র মোদী। বিজেপির নেতা মন্ত্রীদের নামের আগে জুড়েছে চৌকিদার তকমা, যেমন চৌকিদার নরেন্দ্র মোদী, চৌকিদার অমিত শাহ। পাল্টা বেকারত্ব ইস্যুকে হাতিয়ার করে কংগ্রেস শুরু করেছে मैं भी বেরোজগার অর্থাৎ আমিও বেকার ক্যাম্পেইন। লোকসভার চূড়ান্ত লড়াইয়ে নামার আগে চৌকিদার বনাম मैं भी বেরোজগারের লড়াই জমজমাট। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে 2014 চাওয়ালার পর 2019-এ চৌকিদার স্লোগানকেই আঁকড়ে ধরেছে বিজেপি। তার প্রমাণ রবিবার দিল্লিতে মোদীর मैं भी চৌকিদারের বর্ণাঢ্য প্রচার শুরু করা। चौकीदार ये न कोई व्यवस्था है, चौकीदार ये न कोई यूनिफॉर्म की पहचान है, चौकीदार न ही कोई एक चौखट में बंधा हुआ है, चौकीदार एक स्पिरिट है, एक भावना है। চুপ করে নেই কংগ্রেসও। তাদের অভিযোগ, মোদী সরকারের আমলেই দেশে কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে। খোদ জাতীয় নমুনা সমীক্ষা দপ্তরের রিপোর্ট বলছে দেশে বেকারত্বের হার 2017-18 সালে 6.1%, যা বিগত 45 বছরের সর্বোচ্চ। রবিবারই রাহুল গান্ধী ঘোষণা করেছেন বর্তমানে 22 লক্ষ সরকারি পদ খালি রয়েছে। কংগ্রেস ক্ষমতা এলে 2020 সালের 31শে মার্চের মধ্যে সেই সব শূন্য পদ পূরণ করা হবে। স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাক্ষেত্রে প্রতিটি রাজ্যকে শূন্য পদে নিয়োগের জন্য কেন্দ্র থেকে অর্থ দেওয়া হবে। মোদী কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে হাতিয়ার করছেন হিন্দুত্ব ইস্যুকে।
इस देश के करोड़ों लोगों पर हिंदू आतंकवाद का दाग लगाने का प्रयास कांग्रेस ने ही किया है। अरे अंग्रेज जैसे इतिहासकारों ने भी कभी हिंदू हिंसक हो सकता है इस बात का जिक्र तक नहीं किया है। हिंदुओं को आतंकवादी कहने का पाप किसने किया? পাল্টা রাহুলের ইস্যু বেকারত্ব দূরীকরণ এবং গরিবি দূর করতে প্রতিটি গরিব পরিবারের অ্যাকাউন্টে বছরে ৭২,০০০ টাকা পৌঁছে দেবার প্রতিশ্রুতি। सबसे बड़ी मुश्किल देश के सामने रोजगार। नरेंद्र मोदी रोजगार के बारे में एक शब्द नहीं बोलता है। बैंक का पूरा पैसा 15-20 लोगों को, जो चाबी इन्होंने मेहुल चौकसी, नीरव मोदी, विजय माल्या के हाथ में कर रखी है, दे रखी है, उसको हम छीन के देश के युवाओं के हाथ में डाल देंगे। ও বেরোজগারই থাকবে। রাহুল গান্ধী সত্যিই তো বেরোজগার, সত্যি বেকার রাহুল গান্ধী, আর এই ইলেকশনের পর পুরোপুরি বেকার হয়ে যাবে। সেই কারণে রাহুল গান্ধী ঠিক বলেছে যে ও বেকার। শেষ পর্যন্ত কোন ইস্যুতে হবে এবারের ভোট, উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কি বলছেন শুভঙ্কর বাবু, নির্বাচনের পর আর কাজ থাকবে না? এই ভদ্রলোকের যার কথা শোনালেন ৮ বার হেরেছে, এবার ৯ বারের মনে হয় নির্বাচন লড়তে যাচ্ছে। রাহুল গান্ধী যতবার দাঁড়িয়েছে বেরোজগার বলে না আজকে এইরকম রাহুল গান্ধী বলছে বেরোজগার, ন্যাশনাল হেরাল্ডে ৩৭০ জন জেলে থেকে বেলে আছে, তারা পিওনের অ্যাপ্লাই করেছে। ৩৭০ জন পিএইচডি ধারী তারা পিওনের জন্য অ্যাপ্লাই করেছে। আপনি ভাবুন যে 14টি ঝাড়ুদার পদের জন্য ৪,০০০ এমবিএ পাস এবং ইঞ্জিনিয়ার তারা হচ্ছে অ্যাপ্লাই করেছেন। ৮২ লক্ষ যারা গ্র্যাজুয়েট হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, তারা চৌকিদার হতে চাইছেন। আজকে আজকে রাফালে চুরি করেছেন দেশের চৌকিদার, বলছে তোমরা সবাই চৌকিদার, আমার দায়ভার গ্রহণ করো। এই চৌকিদার যে আজকে সারা ভারতবর্ষে লুট করে দিয়েছে। টানাটানির মধ্যে বিশ্বনাথ বাবু, কোথাও কি সত্যি এই বেকারত্ব, আপনি দেখলেন যে সার্ভেও বলছে যে এ রাজ্যেরও সমস্যা বেকারত্ব, রাজ্য তো আর দেশের বাইরে নয়, গোটা দেশে বেকারত্বের সমস্যা। কোথাও এই লোকসভা নির্বাচনের ফল দিশা দেখাবে? দেখুন, আমি খুব পরিষ্কার করে বলছি, এই নির্বাচনে ১,৫০,০০,০০০ 18 থেকে 19 বছরের নতুন ভোটার আছে, যেটা মোট ভোটারের ১.৯৬%। এটা শুধুমাত্র 18 থেকে 19 বছর ভোটার। আপনি যদি 18 থেকে 35 বছর ভোটার দেখেন, তাহলে ভারতবর্ষে প্রায় 25 কোটির এই এজটা আছে, 25 কোটি ভোটার এর মধ্যে পড়ে। এদের মধ্যে অনেকেরই কাজ নেই, এবং যে কোনো সমীক্ষা, শুধু আপনার সমীক্ষা নয়, সারা ভারতবর্ষের সমস্ত সমীক্ষায় প্রধান ইস্যু হিসাবে যেটা উঠে এসছে সেটা কিন্তু বেকারত্বের বিষয়। মানে আপনার চ্যানেল থেকে শুরু করে আমরা যেখানে যেখানে সার্ভে করছি সেখানেও একই ছবি উঠে আসছে। ফলে বেকারত্ব, এবার আপনি বলতে পারেন যে প্যান ইন্ডিয়া কি এর ইম্প্যাক্ট আছে? দেখুন, দুটো আমরা যেহেতু যুক্তরাষ্ট্রে বাস করি, কেন্দ্র রাজ্য দুটো স্তর আছে। মানে আপনি এককভাবে পশ্চিমবাংলায় যদি বলেন যে নরেন্দ্র মোদী বেকারত্বের জন্য দায়ী, মানবে না লোক, বলবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, তার সরকার কতটুকু চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করতে পেরেছে। ফলে এই লেভেলগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে এক্সক্লুসিভলি বেকারত্ব মানেই নরেন্দ্র মোদীর এগেনস্টে যাবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। বিভিন্ন স্তরে তার আরও অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে দিয়ে ইম্প্যাক্ট পড়ে। কিন্তু সামগ্রিকভাবে 2014 সালে নরেন্দ্র মোদী প্রত্যেকটা জনসভায় আলাদা করে ইয়ং ভোটারদের নিয়ে বলতেন আবি আপকো সাথ বাত করনা হ্যায়, এবং আলাদা করে উনি সময় একদম ইয়ং ভোটার, যুব ভোটারদের জন্য দিতেন। এই যুব ভোটারদের কাছে কিন্তু এখন তিনি খুব একটা বলবার সুযোগ পাবেন না। ফলে অল্প বয়সী ভোটারদের প্রবণতায় মানে প্রতিষ্ঠান বিরোধিতার সম্ভাবনা কিন্তু প্রবল, সেটা বিভিন্ন জনমত সমীক্ষাতেও ধরা পড়েছে। অর্থাৎ এজ গ্রুপ 18 থেকে 35 যারা কর্মহীন অবস্থায় আছেন, কাজ পাচ্ছেন না, তারা যে প্রতিষ্ঠান বিরোধী অবস্থায় থাকবেন এটা স্বাভাবিক। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে, যদিও রাজনীতির বিষয়, কিন্তু সাধারণ নাগরিক হিসেবে ব্রিগেডিয়ার দাস আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে একটা নির্বাচন আসে এবং চলে যায়, এরপরও এই কর্মসংস্থান পলিটিক্যাল ইস্যু হলো, নির্বাচনের ইস্যু হলো, কিন্তু বেকার যুবক যুবতীদের মুখে হাসি কি ফুটবে? দেখুন, মানে কেউ এটাকে সিরিয়াসলি নেবে নাকি এটা নিছক মানে নির্বাচনী রাজনীতি হয়ে থেকে যাবে? ভালো দিক আছে, কিন্তু ভালো দিক আছে যে এখন ভারতবর্ষে এই মিডিয়ার যে সময় চলছে, যে এভরি লাইফ ইজ পাবলিক লাইফ, মানে যে কিছু করবার আগেই হোয়াটসঅ্যাপে চলে আসছে সেগুলো। হ্যাঁ, সেখানে কিন্তু কোনো গভর্নমেন্ট যদি নন পারফর্মিং গভর্নমেন্ট হয়, লোকে তাকে ছুঁড়ে ফেলে দেবে।
মানে এমন না যে 30 বছরের রাজত্ব চলছে, সেটা আর চলবে না। আমি ব্যর্থতাগুলো লুকোতে পারছি না, ব্যর্থতাগুলো সামনে লুকানো আসবেই। যাবে না এবং সামনে আসবে, সেটা সে বিজেপির সরকার হোক, কংগ্রেসের সরকার হোক, তৃণমূলের সরকার যারই হোক। তো দ্যাট ইজ এ পজিটিভ সাইন অফ দিস, দ্যাট ইউ আর লিভিং এ পাবলিক লাইফ। এবং আস্তে আস্তে আপনি যদি দেখেন আমাদের নির্বাচনটা কিন্তু ইউএস মোড অফ নির্বাচনের দিকে চলে যাচ্ছে, যেভাবে এই আপনারা অ্যানালিসিস দেখাচ্ছেন, এই দেখছেন, এবং এতে ওভারঅল কান্ট্রির ইকোনমিক গ্রোথ তো হবে, যেই আসুক পাওয়ারে। বিরোধীরা বিতর্কে ডাকছে, এরপরে যদি অন ক্যামেরা বিতর্ক হয় তাহলে তো পুরো হবে। এবং তারপর আরেকটা জিনিস, সেটা ভালো কথা, সেটা হচ্ছে যে যেই আসুক পাহাড়ে, মানে পাওয়ারে, এই যে মোমেন্টামটা তৈরি হয়ে যাবে না, সেই মোমেন্টটাতে বল উইল রোল। মানে টু স্টপ দিস হিউজ ইকোনমিক জায়ান্ট অফ $1 trillion ইকোনমি, ইট ইজ ডিফিকাল্ট নাও এট দিস স্টেজ। আমি জাস্ট একটা কথা বলি, এই যে বেকারদের নিয়ে যখনই কেউ কথা বলছে, সরকারে যারা আছেন, সে রাজ্যেই হোক আর কেন্দ্রে হোক, তারা এই যে তাচ্ছিল্যের, তাদের নেতারা যে তাচ্ছিল্যের কথাটা বলছেন, কোথায় বেকার, কেমন বেকার। আপনি পাড়ায় যদি 11 জন বেকার থাকে, তার যদি চাকরি হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে, তাহলে সেখানে 9 জন হবে কিংবা 10 জন হবে। আপনি পাড়া খুঁজে কোথাও পাবেন না। অথচ যে রাজনৈতিক দল এই বেকারের প্রশ্নটাকে তুলছেন, তখনই তাকে ওইভাবে আক্রমণ করা হচ্ছে। কেউ আমুল বেবি বলছেন, কেউ বলছেন পাপ্পু, কেউ বলছেন উনি তো নিজেই বেকার। আজকে আপনাদের কাছে আমি বলছি, সার্বিকভাবে ভারতবর্ষের কাছে আজকে বেকার সমস্যাটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা নির্বাচনের একটা নির্ণায়ক ভূমিকা। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, জিনিসটা বোঝার জন্য ডাইমেনশন, যে ভারতবর্ষে 45 বছরে এরকম বেকার হয়নি, এটা এনএসএস এর সমীক্ষা এখন প্রমাণিত হয়েছে। একদম। সেকেন্ড পার্ট হচ্ছে, আমি যে পেশায় থাকি, আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন কি রাজ্যে কি দেশে। ইনফ্যাক্ট গোটা দেশে জব লসের ডেটা আটকানো হবে বলে তো চেয়ারম্যান, একজন সদস্য, দুজনকে পদত্যাগ করতে হবে। এই অবস্থায় আমরা আছি, এবং এখানে দাঁড়িয়ে গোটা দেশে বিশ্বাস করুন 16 লাখের কাছাকাছি ইঞ্জিনিয়ারিং এর সিট, প্র্যাকটিক্যালি 8 লাখ আসন ভর্তি হচ্ছে না। আমাদের রাজ্যে 38,000 আসন, তার হাফ ভর্তি হচ্ছে না। আপনি যদি বলেন এটা একটা জিনিসই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, যে মেক ইন ইন্ডিয়া স্লোগান আমি যাই দিই না কেন, ভারতবর্ষে 16 লাখ আসনের মধ্যে 8 লাখ ভর্তি হচ্ছে না ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা, কারণ কাজ নেই, ইঞ্জিনিয়ারিং পড়ে কাজ নেই ভারতবর্ষে। আমি বলছি এই অবস্থায় পৌঁছেছি খুব দ্রুত গত 5টা বছরে, হুইচ শোজ যে ডেঞ্জার অফ দি ইন্ডিয়ান ইকোনমি। খুব দ্রুত কোন দিশা দেখাবে? দেখুন, পরশুদিন খুব সম্ভবত আপনাদের পত্রিকায় একটি সংবাদ বেরিয়েছে, আর্থিক উপদেষ্টা একদম প্রত্যেকটা ডিপার্টমেন্ট কথা বলেছে, মিথ্যা কথা কি মিথ্যা কথা আপনি বলছেন, আজকে এর জন্য আপনারা দায়ী, আপনাদের নীতি দায়ী। যারা যখন শিক্ষিত হয়েছিল তখন আপনারা দিশা দেখাতে পারেননি, আপনি এডুকেশন সিস্টেমকে নিয়ে যেতে পারেননি। আজকে নরেন্দ্র মোদীর কুশল বিকাশ যোজনা, আজকে যে পরিকল্পনা করছে তার ফল দেখা যাচ্ছে। আজকে আপনাদের পাবেন বেকার যুবকদের দিতে হচ্ছে, আপনি দিশা দেখাতে পারেন ভারতবর্ষের বেকারদের। কেবলমাত্র ব্যক্তিগত আর্থিক উপদেষ্টা, তার থেকে কি অরবিন্দ সুব্রমণিয়াম বা অরবিন্দ পানাগড়িয়া খুব কম ক্ষমতা সম্পন্ন ছিল বা যোগ্যতা সম্পন্ন ছিল? তারা কিন্তু সবাই ছেড়ে চলে গেছেন। আমি একটা অন্য উদ্বেগের জায়গা বলছি, একটু আগে চৌকিদার নিয়ে শুরু করলেন না, চৌকিদার একটা স্পিরিট, এই যে স্পিরিটটা যে দুদিন বাদে উবে যেতে পারে, এটা প্রধানমন্ত্রী জানেন তো। আর উনি যে চৌকিদার, সেই চৌকিদারটা কোথায় প্রমাণিত হচ্ছে? অমিত শাহর বউয়ের সম্পত্তি বাড়ছে 16 গুণ, অমিত শাহ 3 গুণ, অমিত শাহ বিমানবন্দরে উদ্বোধনে গিয়ে বলছেন এটাও এক ধরনের চৌকিদারি, যে চৌকিদারির বিরুদ্ধে আগামী দিনে যে 11 তারিখ থেকে যে ভোট শুরু হবে, শুধু বাংলা না, সারা ভারতবর্ষে এয়ারপোর্টে চৌকিদার বেরিয়ে গেলেন। এই প্রশ্নের জবাব তো আপনাদের দিতে হবে। এখানে আমি বলছি, যদি ঘটনা হয় 15 তারিখ রাতের ঘটনা, 22 তারিখ তার কমপ্লেন লঞ্চ হচ্ছে, আনবিলিভেবল। আমি দুটো একবার দেখাবো যে বেনারসে নরেন্দ্র মোদীর উল্টো দিকে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াতে পারে। এই জল্পনাও কিন্তু জাতীয় রাজনীতিতে সরগরম। দেখুন, রাহুলের 2 কেন্দ্র থেকে লড়ার সিদ্ধান্ত ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। এ খবরে রাজনৈতিক মহলে জোরালো প্রশ্ন হলো, বারাণসী থেকে এবার নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই হতে পারে প্রিয়াঙ্কা গান্ধীর। এ নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন খোদ প্রিয়াঙ্কা। अगर मेरी पार्टी कहेगी कि चुनाव लड़ना है तो मैं जरूर लड़ूंगी।
দাদা রাহুল 1952 সালে প্রথমবার ভোটে লড়ে উত্তরপ্রদেশের ফুলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জওহরলাল নেহেরু। 1967 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে উত্তরপ্রদেশের রায়বরেলি আসন থেকে জয়ী হন ইন্দিরা গান্ধী। 1981 সালে প্রথমবার লোকসভার লড়াইয়ে নেমে অমেঠি থেকে জয়ী হন রাজীব গান্ধী। 1999 সালে প্রথমবার লোকসভা ভোটে লড়ে এই অমেঠি থেকেই জয়ী হন সোনিয়া গান্ধী। 2004 সালে জীবনে প্রথম ভোটে লড়ে অমেঠি থেকে জয়ী হন রাহুল গান্ধীও। এখন প্রশ্ন হলো, প্রিয়ঙ্কা তার রাজনৈতিক জীবনের প্রথম লড়াইটা কোথা থেকে লড়বেন? পারবেন কি প্রথমবার ভোটে লড়ে জেতার পরিবারের ট্র্যাডিশন বজায় রাখতে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার যে জনপ্রিয়তা সেইটাকে খর্ব করার জন্য তাঁর আসন থেকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাটা একটা দুঃসাহসিকতা। কংগ্রেস দেখাতে চাইছে যে বিজেপির প্রতিপক্ষ হিসেবে জাতীয় স্তরে একমাত্র তারই সক্রিয়তা এবং উদ্যোগ রয়েছে, যেটা অন্য কোনো দলের নেই। এত অল্প সময়ের মধ্যে কংগ্রেস দল এবং ব্যক্তি প্রিয়াঙ্কা গান্ধী যদি এই সিদ্ধান্ত নিতে পারে যে ভারতীয় জনতা পার্টির একমাত্র মুখ যাকে কেন্দ্র করে তরি পার হওয়ার চেষ্টা করছেন, যদি সত্যি প্রিয়াঙ্কা গান্ধী তার সামনে দাঁড়িয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কংগ্রেস দলের তরফ থেকে, এটা একটা খুব জোরালো কন্টেস্টিং মুড তাকে রিফ্লেক্ট করছে আর কি। সূত্রের খবর, প্রিয়ঙ্কা যদি শেষ পর্যন্ত বারাণসীতে পরাজিত হন এবং রাহুল অমেঠি ও ওয়েনাড দুটোই লোকসভা আসনেই জেতেন, সেক্ষেত্রে অমেঠি আসনটি বোনকে ছেড়ে দিতে পারেন তিনি। কিন্তু এসবই জল্পনা। কংগ্রেসের আনুষ্ঠানিক ঘোষণার পরই গোটা বিষয় স্পষ্ট হবে। এবিপি আনন্দ। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন, রশ্মি সিমেন্ট, গড়ে তুলুন বিশ্বাস। রলিক আইসক্রিম, ছোট ছোট খুশিতেও হয় বড় সেলিব্রেশন। হেরাল্ডস ম্যাঙ্গো পান্না, চুমুকে তোলে ঝড়। সহযোগী নিবেদক সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। গঙ্গোত্রী কচ্চিখানে সর্ষের তেল এবং শুদ্ধ মশালা। ডাফ এন্ড ডাটের বাঞ্চ ট্রান্সলেশন মানে তুলসী প্রকাশনী। অশোকা ফুটওয়্যার, পড়লেই জানবেন স্পাইস আপ, রিচার্জ উইথ মশালা ম্যাজিক। আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।